প্রথম এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কলকাতা থেকে বারকি চক নামক একটা জায়গা দিয়ে পুরো রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে দিয়ে ঝাড়খণ্ডের ও বিহারের সিটি রোডগুলোকে বাইপাস করে রক্সল বর্ডারে এসে পৌঁছাই আমার টিমকে নিয়ে। তোমাদের ওডোমিটারটা দেখিয়ে রাখি, জানি না ভবিষ্যতে এরকম পারবো কিনা। 843.6 ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাবো বলে একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। ফাইনালি আমার টিম এসে উপস্থিত। সত্যি এই রাস্তাটা দিয়ে এসে কোনো ভুল করিনি, এত সুন্দর সিনিক বিউটি। তবে সেদিন আমার টিমের একজনের শরীরটা হঠাৎই খারাপ হয়ে যাওয়ার ফলে সে আমাদের থেকে 140 কিলোমিটার দূরে মুজাফরপুরেই থেকে যায় এবং পরের দিন সকালবেলা বীরগঞ্জ বর্ডারে আমাদের কাছে এসে পৌঁছায়। পয়সা বরবাদ। আর আজ তোমরা দেখতে চলেছ আমার জীবনে প্রথমবার দেশের বাইরে পা রাখার গল্প আমার 4 জনের টিমকে নিয়ে। আজ আমার সব থেকে বড় চিন্তা ছিল, আমাদের মধ্যে একজনের কাছে ছিল না বাইকের স্মার্ট কার্ড, তার কাছে ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পেপারের আরসি। আর এই পেপারের আরসি দিয়ে তারা যদি নেপালের পারমিট বা ওয়ানসার না পায় তাহলে তারা নেপালেতে বাইক চালাতে পারবে না, তাদের আজকে এইখান থেকেই ফিরে যেতে হবে নিজেদের বাড়িতে। আবার তার সাথে আমার আগের দিনের গোপ্রোর মেমোরি কার্ডটাও করাপ্টেড হয়ে যায়, তার ফলে আমাকে একটা নতুন এসডি কার্ড পারচেস করতে হবে। সব মিলিয়ে পুরো ঘেটে হয়েছিল আজকের দিনটা। তাছাড়াও পুরো একটা নতুন টিমকে নিয়ে আমার প্রি প্ল্যান করা শিডিউল অনুযায়ী রক্সল থেকে পোখরা পৌঁছানো, যার টোটাল দূরত্ব ছিল 313 কিলোমিটার, টাইম লাগবে 8 ঘন্টা। আবার তার মধ্যে কিছুটা কিন্তু পাহাড়েও রাইড রয়েছে। এর সাথে জীবনে প্রথম বিদেশি কারেন্সি ব্যবহার করা এবং সেই দেশের সিম থেকে নিজের বাড়ির মানুষের সাথে কথা বলা, এইসব ব্যাপারগুলো ভেবে একটু কনফিডেন্স তো ড্রপ করছিল, কিন্তু বাকিদের সেটা কোনাক্ষরেও টের করতে দিইনি। তাহলে দেখা যাক আজকের জার্নিটা আমাদের কেমন ছিল। গুড মর্নিং ফ্রম রক্সল। আমরা আছি এখন ये हिंदी पे लेगा। दादा हिंदी में नाम क्या है इसका? ब्लू डायमंड होटल। ब्लू डायमंड होटल हिंदी पढ़ लिया हमने। और सुनिए ना सर, हाँ एक बार बोले कि यूट्यूबर लाल साहब ठाकुर इसमें। अच्छा, यूट्यूब का चैनल का नाम है लाल साहेब ठाकुर फ्रॉम रक्सौल। रक्सौल के पास मोड़वा है। हाँ कोई बात नहीं। तो जो रक्सौल से जो देख रहा है वो तो एक बार विजिट कीजिएगा, ठीक है? प्लीज़, मेरा लाल साहब ठाकुर आईडी का नाम है और कॉमेडी बनाते हैं, फनी बनाते हैं सही फ्रेंड्स के लिए। और छोटा मोटा एक सैलून है मेरा ब्लू डायमंड होटल के अंदर में, जेंट्स पार्लर और लेडीज पार्लर। আমি তো হিন্দি চ্যানেলে, আমার বাংলা চ্যানেল, তো এখানে মোটামুটি হিন্দি বলতে বলতে এরকম চলছে আর কি। সকাল সকাল অনেকের সাথে দেখা হয়, যে একটা ব্লগিংয়ের সূত্রে কিন্তু অনেকের সাথে দেখা হয়, মেশরা হয়, কথা বলে, ভালো লাগে, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কালকে রাতে আমরা সেখানে ঢুকেছিলাম, আমি হোটেলে ছিলাম, তুমি দেখেছো আগের ব্লগেতে। আর এখন এখান থেকে বেরোবো, ঘড়িতে বাজে এখন অলমোস্ট হচ্ছে, ভেতরে একটা বড় ঘড়ি আছে, 8টা বাজে। যেহেতু কাছাকাছি আছি অসুবিধা কিছু নেই, বীরগঞ্জের অফিস খুলবে 9টায়, মানি এক্সচেঞ্জ করে সব কিছু কাজ হয়ে যাবে বারকার। আছি আমরা 15 কিলোমিটার দূরে বর্ডার থেকে। এই হোটেলটা হচ্ছে খুব ভালো হোটেল, রিলায়েবল হোটেল। এই পার্টটা হচ্ছে মতিহারি থেকে এইদিকে রক্সলের দিকে। মতিহারি থেকে রক্সল যাওয়ার পথে প্রথম হোটেলই এইটা, ঠিক আছে? আর সব থেকে ভালো এই হোটেলের পাশে এই যে সামনেটাতে, এইখানটাতে না, এই জায়গাটাতে এইখানকার ফেমাস হান্ডি বিরিয়ানি পাওয়া যায়, মানে হান্ডি চিকেন। কালকে রাত্রেবেলা আমরা ডিনার করেছিলাম। আর এখানে প্রিয়া সকালবেলা চলে এসছে হান্ডি মটন। হ্যাঁ, যা নিচ্ছি। এইখানে মোটামুটি প্রচুর এরকম ধরনের দোকান পেয়ে যাবে। তো সকালবেলা স্টার্ট তো করছি, আর বাকিরা মোটামুটি আমার বাইকের ফুল স্টার্ট হয়ে গেছে, শুধু ব্যাগটা লোড করব এনে, বাদ বাকি সব কাজ কমপ্লিট। হ্যাঁ, হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে? থাকতে পারো, অসুবিধা নেই, ফ্যামিলি নিয়ে থাকতে পারো। আর হোটেল ভাড়া পড়েছিল আগের দিনও বলেছি 700 টাকা। চাটাগুলো খেয়ে নিই, চা খাই না আমি, চাটা খেয়ে নিয়ে ইন্ডিয়ার চা খেয়ে নিই আজকে, কাল থেকে তো নেপালের চা খাবো। মিস করবো ইন্ডিয়ার চা, তো আজকে থেকেই। আর খাওয়া দাওয়া খুব মিস করবো ইন্ডিয়ার। ওখানে কি ওখানকার মতো খাবো। চলো, যে হোটেলের নাম্বারটা তোমাদের দিয়ে দিলাম, পজ করে দেখে নিও।
এটা বেসিক্যালি হচ্ছে ম্যারেজ হল না, এখানে মোটামুটি বিহারে বেশিরভাগই ম্যারেজ হল থাকে, সে তার সাথে রুমও থাকে। রুমের রেন্ট কিরম কিরম আছে মোটামুটি স্টার্টিং হচ্ছে 700 যেটা আমরা ছিলাম, আর ম্যাক্সিমাম 1500 এতে মোটামুটি পেয়ে যাবে। এরপর আমরা প্রথমে লাগেজটাকে বাইকে লোড করে নিয়ে নিজেরাও তৈরি হয়ে নিলাম, আর ততক্ষণে দেখি বাকিরাও রেডি হয়ে গেছে। ম্যাডাম আপনারা কোথায় পিকনিকে যাচ্ছেন? নেপালে পিকনিক করতে যাচ্ছেন? তাহলে রাইডার নেপাল এক্সপ্লোরের জন্য রেডি তো? নরনারী ওইদিকে স্ক্রিপ্ট পড়ছে প্রিয়া, পড়াশোনা করেনি, পড়াশোনা করার সময় এখন পড়াশোনা করছে পুরো মুখস্থ। হ্যাঁ, ওই জন্য নাম্বার কম পেতে। চোতা মারছে চোতা। আমার স্ট্রম রেডি হয়ে গেছে, লোড পুরো ফুল লোড হয়ে গেছে। কলকাতা টু নেপাল, নেপাল নেপাল নেপাল, শুধু নেপাল লাগানো, শুধু নেপাল লাগানো। হ্যাঁ, ইন্ডিয়াকে বুকে নিয়ে নেওয়া হয়েছে, ইন্ডিয়াকে বুকে নিয়েছি আমরা, দিল সে ইন্ডিয়া। আর এদিকে এবার ফ্ল্যাগ নিয়ে এসছে, ফ্ল্যাগ আমরা ওখানে মুক্তিতে পতাকা উত্তোলন করবো। আর প্রতিদিনের মতো প্রিয়া প্রতি কটা বাইকের টায়ারে জল দিয়ে পুজো করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলো, আজকের দিনের রাইড স্টার্ট। নতুন মেমোরি কার্ড একটা রয়েছে আর একটা সাপোর্টিং কিনবো। আর এইদিকে তোমার কিলোমিটারটা 0 করে দিই। জয় মা শিবানী, জয় বজরংবলী, হর হর মহাদেব। চলো রাইড স্টার্ট। এখান থেকে রক্সল দেখাচ্ছে 19 কিলোমিটার, মানে বীরগঞ্জ বর্ডার ইমিগ্রেশন অফিস। লাগবে বেশিক্ষণ নয়, তো হয়ে যাবে সব কাজ। তো এখান থেকে মোটামুটি প্ল্যান হচ্ছে আজকে আগে গিয়ে পারমিশনটা বার করি, পারমিটটা বার করার পর তারপর বলছি। যাবো বেসিক্যালি আজকে পোখরাতে, আর রাস্তাতে তো তোমার পড়বে মুগলিং। বিহারের রাস্তাঘাট অনেক ভালো, আর ঘড়িতে বাজে এখন 9:20। যেহেতু এগিয়েছিলাম ওই জন্য তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, রাত্রেবেলা একটু কষ্ট করে এগিয়ে গেছিলাম, ওই জন্য সুবিধা হয়েছে। কুয়াশা এখনো কাটেনি, মানে দূরের দিকে যদি আমি তাকাই ওইদিকে দেখো পুরো সাদা হয়ে রয়েছে। অ্যাডভেঞ্চার স্টার্ট। এখানে একটা, এটা কি রেল লাইন? হায় রেল গেট দেখো, ফুল অফরোড তো রেল গেট। আরে বাবা, এই তো ওয়েলকাম টু নেপাল। নেপালে যাওয়ার আগে আমাদের মোটামুটি যা প্র্যাকটিস করিয়ে দিচ্ছে রক্সল, অসুবিধা হবে না। এরপর সোজা এসে পৌঁছে গেলাম ইন্দো নেপাল বর্ডার, বীরগঞ্জ বর্ডারে। দেশের বাইরে জীবনের প্রথম পা রাখার অভিজ্ঞতাটা তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। এরপর বীরগঞ্জ বর্ডারে বেশ কিছুক্ষণ ফটো ভিডিও তুলে এগিয়ে পড়লাম আমরা বীরগঞ্জ ইমিগ্রেশন অফিসের দিকে। আমরা বীরগঞ্জে চলে এসেছি। বীরগঞ্জে এখন ফটো সেশন চলছে, অনেকে এসছে। আমরা যখন ছিলাম তখন একটু ফাঁকা ছিল। কি দেখছি, বিহারের নাম্বার প্লেট আছে, এই উত্তরপ্রদেশের নাম্বার প্লেট আছে। দেখতে দেখতে 2 ঘন্টা ধরে ফটো ভিডিও তুললাম। হে ভগবান, এইখানে ঢুকবো ভেবেছিলাম যে 10টা সাড়ে 10টার মধ্যে, 10টার মধ্যে অন্তত, বেজে গেছে 11টা, এখনো ভান্সারা বানানো হয়নি। আনন্দ তুলছি, এই সমস্ত করতে করতে পুরো টাইম লেগে গেছে। নেপালে ঢুকে আমাদের প্রথম কাজ ছিল নেপালে বাইক চালানোর জন্য ভান্সার বানানো, আর তার জন্য প্রয়োজন নেপালের কারেন্সি। অবশ্য নেপাল বর্ডারে তোমরা প্রচুর লোক পেয়ে যাবে যারা ইন্ডিয়ান কারেন্সি নিয়ে ও কিছু এক্সট্রা পয়সার বিনিময়ে পাঞ্চার বানানোর কাজটা করে দেয়। কিন্তু আমি ঠিক করেছিলাম সব কাজটা নিজের হাতেই করব, তাই প্রথমে নেপাল বর্ডার পুলিশকে বলে টাকাগুলো কনভার্ট করার জন্য সামনে একটা দোকানে চলে যাই এবং সেখান থেকেই নিয়ে নিই একটা নেপালি সিম, কারণ ততক্ষণে ইন্ডিয়া সিমের নেটওয়ার্কগুলো বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় পৌঁছে গেছিল। मैम हम लोग वो मनी को एक्सचेंज करके
ये बंसर बनाना है, वो तो मुन्ना भैया के पास जाना है, जाके हम करा के आएंगे। हमको तो घूमने जाना है, ठीक है। 3 बाइक है मेरे पीछे और 2 है, ठीक है, बोले दीजिए। কাজ ভুলে গেলে যেটা হয় কাজ বাড়াচ্ছে। টাকাই পাচ্ছি না, খুলে তো ফেলেছি, এবার আটকানো জায়গা আমি কোনদিন এবারে টাকা বার করতে হচ্ছে। এবার বাইকে করে ঘুরবে। 36 GB आएगा, इंटरनेट आएगा और इसके बाद जो भी 100 रुपीज प्लस करोगे, 150 नेपाली रुपीज, 100 रुपीज INR प्लस करोगे तो 14 GB ऐड होते जाएगा। अच्छा, जितना बार ऐड करना चाहो ऐड करते जाओ। ओवरऑल आपको व्हाट्सएप पे ही डिपेंडेंट रहना है। हाँ जाए, उसीलिए मैंने डेटा थोड़ा ज्यादा कर लिया। মানে একটা আধার কার্ডে দুটো করা যাবে, তো আমাদের আধার কার্ডে দুটো করে নিয়েছি। প্রথমে বলি 11:30 বাজে, টেনশনে অবস্থা খারাপ, এখনো বীরগঞ্জে পড়ে রয়েছি, বানসার বানানো হয়নি। সবে সিমটা তুললাম, এনসেলের সিম। আমি নিয়েছি 36 GB, যার দাম পড়লো ইন্ডিয়ান কারেন্সিতে 380 টাকা। কারণ আমি ইন্টারনেটটা বেশি করে নিয়েছি, কারণ ওখানে ওয়াইফাই তো থাকবে কি থাকবে জানি না, কিন্তু অন্তত ভিডিও কলগুলো তো বাড়িতে করতে পারবো, মানে হোয়াটসঅ্যাপ কলটা তো বাড়িতে করতে পারবো। ওই জন্য আমি ওই প্ল্যানটা নিয়েছি। লোকাল যাদের এনসেলের সিম আছে তাদের সাথে তোমরা আবার কিন্তু ফ্রিতেই কথা বলতে পারবে। মানি এক্সচেঞ্জটাও করিয়ে নিয়েছি ওই দোকান থেকে। জায়গাটা দেখাতে বারণ করলো আর ভিডিওতে বলতে বারণ করলো যে কোন জায়গাতে কী করেছি। মোটামুটি 160 টাকা করে পেয়েছি। নাম নাম্বার স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এই অফিসটা টপকিয়ে দেখবে তোমার বাঁ হাতে প্রচুর দোকান আছে, ওগুলোই ঢুকবে না, ডান হাতের প্রথম গলি। মানি এক্সচেঞ্জ হয়ে গেছে, প্রিয়া এখন হয়ে গেছে। এটা হচ্ছে 100 টাকা। 100 টাকাটা কেমন জন্য আমার গুলিয়ে যাচ্ছে দেখাতে গিয়ে, মানে দেখতে আমি তো এখানে দেখছি 100 টাকা। ও এটা 500 টাকা। এই না, এটা 100, এটা 500। অনেক টাকা তুলেছি, বড়লোক হয়ে গেছি আমরা নেপালে এসে। চরম লেট, এত লেট মনে হয় কোনোদিন খাইনি আমি। 12টা বাজে, পাক্কা 12টা বাজে ইন্ডিয়ান টাইমে, এখনো বানসার বানাতে পারিনি। সবে কারেন্সি এক্সচেঞ্জ করলাম, জানি না কখন গিয়ে পৌঁছবো। মুন্না ভাইয়াকে জিজ্ঞেস করলাম, এই দোকান থেকে মানি এক্সচেঞ্জ করিয়েছি মুন্না ভাইয়ার। এই জাস্ট দেখে নাও, মেন রোড থেকে, ওটা হচ্ছে অফিস, ওখান থেকে জাস্ট বেরোবে, ওপাশ দিয়ে ঢুকবে, ঢুকে এপাশ দিয়ে বেরিয়ে এই পাশে ঢুকে যাবে। 12 দিনের ভান্সারের জন্য অ্যাপ্লাই করবো। মনে হয় বলে দিয়ে যাবে, তাহলে ডাইরেক্ট করিয়ে নাও, দরকার নেই কোনো লোকজনকে। স্মার্ট কার্ড দেখাও, বাইক নিয়ে গিয়ে যাও, বলে দেবে, কোনো অসুবিধা নেই। এই যে এখান দিয়ে বেরোবো যখন আমাকে এবার ধরবে যে পারমিশন চাইবে, আমি বলবো যে টাকা এক্সচেঞ্জ করতে গেছিলাম বলে ঢুকেছি। हाँ, मानी एक्सचेंज के लिए गया था, अब मानी एक्सचेंज करके बांसर बनाने जाना है। मनी एक्सचेंज अंदर होगा। हाँ, मानी एक्सचेंज बाहर किया, मैडम को बोल के गया था उधर। अभी बांसर बनाने जाएंगे फिर। थैंक यू सर, थैंक यू सर। ঠিক ঢোকার সময় এরকম ঢুকবে, ঢুকে এই যেরকম যাচ্ছি এরকম যাবে, একদম তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। যেরকম যাচ্ছি এরকম গোল করে যাবে, এখান দিয়ে বেরোনোর সময় পারমিট চাইবে, বলবো আমি টাকাটা এক্সচেঞ্জ করিয়ে নিয়ে তারপর বানসার বানাতে আসবে। এই হচ্ছে বানসার অফিস। আর ভেতরে হয়তো বিশেষ আমি ক্যামেরা করতে পারবো না, তাই দেখিয়ে দিলাম এই যে বানসার অফিস। জাস্ট এখান দিয়ে উঠে এলাম, বাইকগুলোকে রাখবে এই ক্যামেরার সামনে। এইখান থেকে আরসিটা তোমার জমা দেবে, জমা দিলে এটা কি বলতে দেখো, বাইক হ্যাঁ বাইক দাদা, মোটরসাইকেল ভাড়া আমরা 12 দিনের ট্রাই করছি। এখান থেকে একটা জাস্ট পারমিশন করাতে হয়, এই পারমিশনটা করিয়ে এবার যাবো ভেতরে এই অফিসে। প্রথমে এসে সাদা পার্চিটা এই 2 নম্বর কাউন্টারে দেবে, ওখানে বলবে 12 দিনের লাগবে, 10 দিন লাগবে, 7 দিন লাগবে। ওখান থেকে কাগজটা ওরা পাঠিয়ে দেবে এইখানে। তোমার হয়তো দরকার নেই, তোমার কোনো কাজ নেই। এইখান থেকে নাম ধরে ডাকবে, তোমার গাড়ির নাম্বার ধরে ডাকবে। আমার যেমন 5588 ধরে ডাকলো, 5588 এখান থেকে বলার পরেই কাগজটা আমাকে ধরিয়ে দিয়েছে। আমি লাইন দিয়ে টাকাটা পেমেন্ট করব। টাকাটা পেমেন্ট করার পর চলে যাবে না, তোমার স্মার্ট কার্ডটা কিন্তু এখন এখানে পড়ে রয়েছে। স্মার্ট কার্ডটা এইখান থেকে আবার গাড়ির নাম্বার ডেকে তোমাকে হাতে হ্যান্ড ওভার করে দেবে। ক্লিয়ার কথা? কি ক্লিয়ার হলো? এই হচ্ছে পুরো ব্যাপারটা। 12 দিনের পারমিট পেয়েছি। 12 দিনের পারমিট পাওয়া যায়। তোমরা ভয় দেখাও, এরকমভাবে দেখায় কেউ 7 দিন দিতে চায়, 10 দিন দিতে চায় না। আমরা 12 দিনের করিয়েছি। এটা হচ্ছে 12 দিন লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এই যে 12 দিন, 12 দুগুণে 2400 NPR। যাওয়া হবে তো একদম চলো।
বলো, এ হচ্ছে এর কাছে আরসি নেই, আমাদের ওই এখন ওয়েস্ট বেঙ্গলে যেটা দিচ্ছে স্ট্যাম্প মারা পেপার। পেয়েছো আরসি? পিভিসি কার্ডটা ছিল না, বাট আমাদের যে আরসি পেপারটা ছিল সেটা ছিল, এবং তাতে একটা স্ট্যাম্পও ছিল, তো আরটিও। তো সেই জন্য আমাদের কোনো সমস্যা হয়নি, যেটা আমরা কিছুই বলেনি। হ্যাঁ, অন্যরা বলে নাকি দেয় না ফায় না বলে। হ্যাঁ, অনেকে বলেছিল, আমরা অনেক ভিডিও দেখেছিলাম যে সবাই এই যে বাইক আর বাইকের মালিক উনিই বলে দিচ্ছি, মিথ্যা কথা বলার কোনো ব্যাপার নেই। আমাদের সবার ডিনার মানে লাঞ্চ চলছে, আর আমার লাঞ্চ চলছে কেক দিয়ে। না এখন খিদে পায় না, এরা খেয়ে দিয়ে নেওয়ার পর তারপরে কোথায় পৌঁছবো জানি না। কোথায় পৌঁছবো? গ্রুপ রাইড, কিছু করার নেই। এখনো আমরা বীরগঞ্জ বর্ডারে, বাজে ঘড়িতে 1টা। আমি জাস্ট একটু স্টার্ট করেছি, ওরা যেহেতু লাঞ্চ করছে, আমি বললাম লাঞ্চ করবো না, আমি সেই টাইমটা আমার মেমোরি কার্ডটা কিনবো বলে একটু এগিয়েছি। সামনে মার্কেট এরিয়াতে মেমোরি কার্ডটা পেয়ে যাব। রাস্তা খুব সুন্দর, ঘোড়ার গাড়ি এখানে প্রচুর রয়েছে। এই দেখো ঘোড়ার গাড়ি, আরে বাবা। সামনের মোড়টাকে আদার্স নগর বলে, আর ঘন্টাঘর। ঘন্টাঘরের এখানে অনেকে থাকে, কারণ যারা তোমরা ট্রেনে আসবে, ট্রেনে আসলে এই জায়গাটাতে প্রথম দিনটা স্টে করে। আর এখানে থাকার প্রচুর হোটেল আছে, 1500 নেপালি থেকে পাওয়া যায় স্ট্যান্ডার্ড রুম, তার নিচেও পাওয়া যায়, কিন্তু স্ট্যান্ডার্ড রুম ফ্যামিলি নিয়ে থাকার জন্য 1500 টাকায় পেয়ে যাবে। এটা হচ্ছে নেপালের ঘন্টাঘর, आदर्श नगर। इधर ऐसा जो मेमोरी कार्ड जो होता है ना फोन का, वो किधर मिलेगा? इधर दुकान है, दुकान आगे वहाँ पे चौक पे जाइएगा। हाँ, ऐसे थोड़ा आगे बढ़िए, अंदर जाइए गली में, पूरा मोबाइल का कार्ड का मेमोरी सब मिलेगा। अच्छा दादा ये मिलेगा मेमोरी कार्ड? নেপালের ঘন্টাঘরের সব মোবাইলের দোকানগুলো ঘেটে ঘুঁটে এইটুকুনি বুঝতে পেরে গেছিলাম যে স্যানডিস্কের মেমোরি কার্ড আর পাবো না। তাই নেপালের পপুলার ও রিলায়েবল একটা एसडी कार्ड ही नेওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। हाँ जेन्युइन वाला दीजिए, थोड़ा पैसा ले लीजिए ज़्यादा कोई, लेकिन फुटेज अगर क्रॉप्ट हो गया तो मेरा खत्म। इसका कितना आता है नेपाली? नेपाली 1350, अगर इंडियन दीजिएगा तो होगा आपका 840 रुपया। तो অফিসিয়ালি আমার রাইড এই এতক্ষণে স্টার্ট হলো, বাড়ি ঘড়িতে বাজে 1:41, মানে বলতে পারো ঘন্টাঘর বীরগঞ্জ এইখান থেকে বেরোলাম। এইবার পোখরার জন্য স্টার্ট করেছি, কিছু করার নেই, পোখরা ছাড়া কোনো অপশান নেই, পোখরাতে আজকে পৌঁছতে হবে, নাহলে আমার পুরো সব কিছু ঘেটে যাবে। স্যানডিস্কের মেমোরি কার্ড তো পেলাম না, ওই মেমোরি কার্ডটা নিয়ে রাখলাম, ওটা আর কি অপশনাল ইউজ করব। যদি আমি ল্যাপটপ নিয়ে এসেছি, এতে যদি ফাইলগুলো ট্রান্সফার করে দিতে পারি সবসময় সব কিছু ঠিকঠাক মতো, এটা যদি ফাঁকা রাখতে পারি তাহলে ওই মেমোরি কার্ডটাই ব্যবহার করার ইচ্ছা নেই। পোখরা এখান থেকে এখনো 240 কিলোমিটার বাকি, বাজে 2টো, কিন্তু পোখরা যাওয়ার রাস্তাটা প্রথম দিকে দেখো কত সুন্দর। আর আমি চোখে এতে সবুজ পাহাড় দেখতে পাচ্ছি, সামনে একটা হালকা শ্যাডো, গোপ্রোতে কোনো দেখা সম্ভব নয়। আর রাস্তা দেখো, নেপালের রাস্তা দেখো ভাই সাহাব, এই সমস্ত রাস্তাতে তো 80-90 অনায়াসে তোমরা হেসে খেলে ক্রুজ করবে, তার বেশি তো করতে পারবে। আমাকে আজকে একটু ট্রেনে যেতে হবে, কারণ কিছু করার নেই, বুঝতেই পারছো আমার টাইমের থেকে লেটে চলছি। আর রাস্তাতেও পড়বে বেশ কিছু জঙ্গল, যেটা আমি আলোয় আলোয় কাটিয়ে নিতে চাইছি। প্রথমেই পড়বে হচ্ছে পারসা ন্যাশনাল পার্ক, আর তারপর পড়বে হচ্ছে চিতওয়ার ন্যাশনাল পার্ক। আর যতদূর আমি খবর নিয়েছি, এই সময় অনেক সময় মানে ডিসেম্বরের দিকে অনেক সময় টাইগার অ্যাটাক হয়, জানি না সত্যি কি মিথ্যা, কারণ অনেক সময় অনেক কিছু মিথ্যাই রটে, তো দেখা যাক। এরপর আমি সোজা বাইক ভাগালাম মহেন্দ্র হাইওয়ে দিয়ে পারসা ন্যাশনাল জঙ্গল হয়ে বুদ্ধচক হেতুদা অঞ্চলের দিকে, যার দূরত্ব নেপালের ঘন্টাঘর থেকে 109 কিলোমিটার। এমনিতেই কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। দেখতে দেখতে বুদ্ধচক থেকে যেই আমরা বাঁদিকে ঘুরলাম, জাস্ট একটা মোড় বেন্ড করলাম, পুরো সামনে চলে এলো। তো ও কি লাগছে, ও কালকে রাত্রের কষ্ট সব ধুয়ে মুছে গেল, শুধু আমার গোপর মেমোরিটা ধরে রাখলেই হয়। যা হচ্ছে আমার সাথে, এত সুন্দর মেমোরি মানে থেকে যাবে আমার কাছে, কিন্তু তোমার শেয়ার করতে পারবো না, সেটা খুব খারাপ লাগে। অসাধারণ লাগছে, সামনে পুরো স্নো ক্যাপ মাউন্টেন,
আমার বাকি পার্টনাররা কোথায় গেল? হঠাৎ করে আমি একাই চালাচ্ছি, একাই। তো আমি ওই মেমোরি কার্ড যখন কিনতে গেছিলাম ওদেরকে বলেছিলাম যে তোমরা দাঁড়িয়ে থেকে লাভ নেই, তোমরা এগোতে থাকো। তো ওরা মোটামুটি সামনে আছে, আমার থেকে 20-25 কিলোমিটার মতো আগে আছে, কারণ আমার মেমোরি কার্ড কেনার সময় অনেকক্ষণ সময় লেগে গেছিলো। তো ওইখানে ওরা এগোচ্ছে, দেখা হয়ে যাবে সামনে মুগলিংয়ে গিয়ে। বলেছে একটু ওয়েট করো, তারপর একটা ডিসিশন নেওয়া যাবে যে কোথায় যাবে। ওরা যেতে চাইছে না বেসিক্যালি ইয়েতে, মুগলি পোখরায় ঢুকতে চাইছে না আজকে। কিন্তু আমি পড়েছি বিপদে, আমার কাছে ছুটি এক্সট্রা নেই, আজকে আমাকে মানে পোখরা পৌঁছাতে হবে। রাত হলে অসুবিধা নেই, কিন্তু ওরা রাতে গাড়ি চালাতে চাইছে না। এটা ব্যক্তিগত একটা অবশ্যই ব্যাপার রয়েছে। কালকে সকাল থেকেই পোখরা সাইট সিন শুরু আছে, তো জানি না কি করব, কি হবে। ক্যামেরা অন না করে থাকতে পারছি না, এত সুন্দর ল্যান্ডস্কেপ তোমাদের যদি না দেখায় গোপ্রো থ্রু, তাহলে গোপ্রোটা কিনলাম কি জন্য। আর আমাদের পাশে চলে এসছে ইতিমধ্যে শ্বেত গন্ধকী নদী, মানে এটা কালী গন্ধকী নয়, এটা কিন্তু শ্বেত গন্ধকী। শ্বেত গন্ধকী নদী চলে এসছে এই পাশে, ইন্ট্রোডিউসিং শ্বেত গন্ধকী রিভার। আর এত সুন্দর ল্যান্ডস্কেপ না দেখালে কি, মানে পারছি না, বারবার অন করে ফেলছি আমি। ভিডিও লেন যত পারছি চাইছি ছোট করতে, পারছি না। পাহাড় দেখতে দেখতে মনে পড়ল সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। এখনও বাকি ভরতপুর চিতওয়ান ফরেস্ট। ব্যাস দৌড় লাগালাম ত্রিশূল নদীকে পাশে নিয়ে মুগলিং বাজারের দিকে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল বাঘ, হাতি, গন্ডার, হরিণ। রাস্তা পারাপারে সতর্কবার্তা। এক টানে জঙ্গল পার করার নিশ্চিত সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কারণ অন্ধকার নেমে এলে আমাদের সাথে যে কোনো কিছু ঘটনাই ঘটতে পারে। সুতরাং বেফালতু রিস্ক নিয়ে লাভ নেই। আমরা এখন যাচ্ছি পুরো চিতওয়ান রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে। এইখানেতে পিছন দিকে লেখা রয়েছে দেখলাম, এখান দিয়ে বাঘ আসে, এখানে হরিণ পারাপারের জায়গা, গন্ডার পারাপারের জায়গা, হাতি চলে আসে না। আর কার আসা বাকি আছে ভাই এই রাস্তাটার মধ্যে? সুতরাং এই রাস্তায় কোনো দাঁড়ানোর গল্প নেই, চালিয়ে যাই। মানে এই সাইডে প্রচুর মার্কিংগুলো করা রয়েছে। সামনে দেখো একটা সবুজ রঙের তোমাদের মার্ক দেখাচ্ছি আমি, গন্ডার বেরিয়ে আসে এখান দিয়ে। মুগলিং এখনো এখান থেকে 50 কিলোমিটার দূরে, কিন্তু এরকম বাইক চালাচ্ছি, চালাতে চালাতে জাস্ট এরকম আমার ডান দিকে তাকিয়েছি, পুরো স্নো ক্যাপের মাউন্টেনের রেঞ্জটা মনে হয় 70-80 কিলোমিটার মতো। ব্যাস স্নো ক্যাপ মাউন্টেনের দেখা পেয়ে গেছি। এটা কোন পিক হবে আমি ঠিক আন্দাজ করতে পারছি না, মনে হচ্ছে ধওলাগিরি মনে হচ্ছে। নেপালের রাস্তাটা দেখো আর ভিউটা দেখো, ও ভাবা যায়। আর এই ঠিক বাড়িগুলোর ওই পাশেই রয়েছে স্নো ক্যাপ মাউন্টেন, ওইখান দিয়ে দেখো একটুখানি উঁকি মারছে। আর এই দেখো এই পাশে, আশা করছি গোপ্রোতে এবার চলে আসবে। পুরো স্নো ক্যাপ মাউন্টেনের রেঞ্জটা দেখা যাচ্ছে, অসাধারণ। পুরো শহরটা কি সুন্দর, যেন ক্লিন সিটি লাগছে, পুরো পরিষ্কার টিপটপ, রাস্তাগুলো একদম পুরো ঝাঁ চকাচক, সব কালারফুল। লোকজন বেশ যেন বেশ খুব সুন্দর, শান্ত স্বভাবের, দুরন্ত লাগছে জায়গাটা। ঠান্ডা লাগছিল তাই টপ বক্স থেকে এটা বের করে পড়লাম। আর জায়গাটা দেখো কোন জায়গাতে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে চেঞ্জটা করছি। আমাদের পিছনে, আমাদের সামনে, উল্টো দিকে, কতক্ষণে গিয়ে যে পৌঁছবো এটা একটা বড় প্রশ্ন চিহ্ন আমার কাছে। এখন বাজে সন্ধ্যে 6:30। এই সময় ভেবেছিলাম পোখরা পৌঁছবো, পোখরায় আর পৌঁছে ওঠা হয়নি। এসেছি সবাই মুগলিংয়ে। সামনের রাস্তা খারাপ, কিন্তু তার সাথে ভিউও তোমাদের কিছু দেখাতে পারবো না। সবার মোটামুটি আবার একজনের লাইট খুলে পড়ে গেছে এই রাস্তাতেই, সামনে কী কী খুলে পড়ে যায় তার কোনো ঠিক নেই। ওই জন্য ঠিক করলাম এইখানে আজকে স্টে করব। এখানে থেকে কালকে আর্লি মর্নিং স্টার্ট করব, করে পোখরা ঢুকবো। পোখরার কালকে পারমিটটাও করাবো ইমিগ্রেশন অফিসে, কাজটা হবে কালকে। আর পোখরা সাইট সিনগুলো করবো, কোনো সাইট সিন বাদ দেবো না তোমাদের। সবাই মিলে বেরিয়েছি, একটু হয় এরকম 19-20। মুগলিং শহরটা ছোট্ট শহর, কিন্তু এখানে বেসিক্যালি এখানে থাকার জায়গা আছে, ঠিক আছে। তো এখানে একটু আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো, কোন হোটেলে থাকছি সেটা তোমায় দেখাবো। কি করে লাইট পড়ে গেল? এইখানেতে লাইট পড়ে গেছে, তারা তো সামনে আর কি কি পড়বে?
হবে। তারপর ভাবির ব্যাকআপ লাইট আরেকটা ছিল। তো লাইটটা কোথায়? রাস্তায়? না ঝুলে গিয়েছিল। ও পুরো দড়ি দিয়ে পুরো টাইট করে ফেললো। ঠিক আছে, টাই কিনে নেবে, টাই 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 কিনে নিয়ে টাই মারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সিকিউর করে দাও। আমাদের জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে পোখরা পেট্রোল পাম্প। আমরা ওই পাশ থেকে গেলাম, বাসটা যে পাশ থেকে গেল, আর ওই পাশটা হচ্ছে তোমার কাঠমান্ডু চলে যাচ্ছে, আর এই পাশটা চলে যাচ্ছে হচ্ছে পোখরা। এই এরকম আড্ডা মারলে হবে না। বিয়ে দেখো, হোটেল দেখো, হোটেলে ঢুকবো, রেস্ট নেবো। আমরা আছি এখন মুগলিং শহরটাতে। বেশ রাত্রেবেলার নাইট লাইফটা ঠিক এইরকম। এখানে দেখলাম বেশ কিছু খাওয়া দাওয়ার দোকান প্রচুর রয়েছে, কারণ এই সামনের এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে কাঠমান্ডু, ওই পাশটা হচ্ছে পোখরা একদম। এটা পুরো একদম এই চকটা আর কি, 3 রাস্তার মোড়। এখানে মোটামুটি প্রচুর দোকান রয়েছে, খাওয়া দাওয়ার দোকান তো প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি, আর জামা কাপড়ের দোকান, ফলের দোকান, ফুচকার দোকান, মানে মুগলিংয়ে ফুচকা, মানে নেপালি ফুচকা। যাই হোক, এখন ট্রাই করিনি কারণ এখনও বেশ কিছুদিন থাকতে হবে এখানে। আর বেশ জমজমাট, এখন বাজে প্রায় 9:15 নেপালি টাইমে, কিন্তু লোকজন প্রচুর রয়েছে। আমাদের ডিনারটা করবো একটা দোকানে, দেখলাম খাওয়া দাওয়া বেশ সুন্দর, ঠিকঠাক রিজনেবল দাম, খুব বেশি দাম কিন্তু লাগেনি। আমি তোমার সাথে শেয়ার করবো অবশ্যই কি নিলাম, রাত্রেবেলা ডিনার কি করলাম। ইয়ে সঙ্গম তন্দুর রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, এটাতে রয়েছে, এই উপরের ফ্লোর দুটোতে রয়েছি। খরচ নিয়েছে হচ্ছে 1000 টাকা নেপালি পার নাইট, ঠিক আছে। তো এখানে রয়েছি, এদেরই পিছন দিকে পার্কিং আছে। বাকিরা মোটামুটি এই রেস্টুরেন্টে খেতে বসেছে, ওরা খাওয়া দাওয়া করছে। প্রিয়ার বেরোয়নি, একটু উইক লাগছে বলে শরীরটা। এখানে মোটামুটি ভিডিওটা এখানে এন্ড করে দেবো, কারণ অনেকটা হেক্টিক আজকে হয়ে গেছে, মানে সব গুলিয়ে তাল হয়ে গেছে পুরো দিন, তোমরা দেখেছো। তো রাতেবেলা ডিনারটা করবো, রুমেতেই নিয়ে গিয়ে ডিনারটা করে নেবো, আর সকালবেলা এখান থেকে স্টার্ট করবো। এই ব্লগটা এত দূরই, মোটামুটি আসলে সবার সাথে বেশি তো সব কিছু মিলিয়ে মিশিয়ে চলতে হয়। সবসময় একদম সময়ের সাথে চলবো বা আমার প্ল্যান অনুযায়ী ঢুকিয়ে চলবে কিছু করার মানে হয় না। এখানে এসছি মানে এখন মুক্তিনাথজির আন্ডারে আমাকে থাকতে হবে, উনি যেটা আমাকে করাবে সেটাই আমাকে করতে হবে। নেপাল কা সিঙ্গারা ये कितने करके पीस? 25 है। नेपाली जलेबी ये भी पीस में बिकता है ना, इसका पीस 20 रुपये 20। चिकेन चाउमिन 180 আর এগ চাউমিন 160, মিক্স চাউমিন 300। চিকেন চাউমিনটা নিচ্ছি 2 প্লেট, প্রিয়া আর আমি খাবো। আর এদিকে দেখো মোমো মোটামুটি কিন্তু বেশ ঠিকঠাক দামই রয়েছে। চিকেন মোমো 150 টাকা নেপালি, 10 পিস দেবে। তোমাদের মেনুগুলো একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। এইরকমই কিন্তু রিজনেবল দাম, এই দোকানের দামটা কিন্তু রিজনেবল। আর খাওয়ার দাওয়ার বললো খেয়ে দিয়ে আমাকে বলে যেতে ফিডব্যাক। তোমরা যখন খাওয়ার বাজেট করবে নেপালে, তখন তোমাদেরও সুবিধা হয়ে যাবে খাবারের একটা দাম সম্বন্ধে। তোমরা আর কি মুগলিংয়েতে, এইখানে মুগলিং বাজারেতে এইরকমই দাম চলে, অসুবিধা নেই। তো এগুলো একদম গরম গরম ওনারা প্যাক করে দেবে, সেটা নিয়ে গিয়ে খেয়ে দিয়ে শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রুম টুকটা দিলাম না, রুম পুরো অগোছালো হয়ে গেছে, তবে রুম মোটামুটি স্ট্যান্ডার্ড ঠিক আছে, একটা রাত কাটানোর মতো।